আপনি দ্রুত সাফল্যের আশা করতে পারেন। এটা নিষ্ফল উদ্যোগ, মানে মুখে বড় বড় কথা বলা, কাজের বেলায় ঠন্ডা। সরকার যেন শুনে সে একটু লজ্জা পায় না। লাইনের বা তার মতের বাইরের কেউ বসে বলবে অযোগ্য, বলবে সাদাবাজ, বলবে যে সালামকে ফেরানোর জন্য বসে। এটা করে সরকার যে খুব একটা প্রশংসা করাতে পারছে এটা আমি মনে করি। রাজনীতি করবার পরিবেশ সুস্থ, এটা গণতান্ত্রিক জিয়াউর রহমানও কিন্তু এটা এলাও করেছিল। এই বিষয়টা জনগণের সামনে আপনাকে প্রকাশ করতে হবে, জনগণ যেন বুঝতে পারে। সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। স্থানীয় সরকারের কতগুলো প্রতিষ্ঠানে, সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠান, মানে সরকার প্রধানকে ভুল পথে পরিচালিত করতেছে। এবং কখনো কখনো মনে হয় মানে অনেকে তো বলেও যে বিএনপির মধ্যেও কিছু গুপ্ত এখনো আছে। 3 মাস অতিক্রম করছে সরকার। আমরা যদি দিন একেবারে গুনে গুনে হিসাব করি, সেই হিসাবে 88 দিন অতিক্রম হয়ে গেছে অলরেডি। সেই হিসাবে এটা সময় হিসাবে খুবই স্বল্প। তারপর আপনার মূল্যায়ন শুনতে চাই, কেমন করছে সরকার? দেখেন, আসলে এই সরকারটা আমি মোটামুটি মাঝে মাঝে মনে হয় যে এটা একটা দুর্ভাগা টাইপের সরকার। দুর্ভাগা এই কারণে যে ওনারা দায়িত্ব নেওয়ার পরেই বেশ কিছু আন্তর্জাতিক সংকট কিন্তু আমাদেরকে স্পর্শ করেছে। এবং এগুলো মানে ছোটোখাটো সংকট না, মানে যে সংকটে পুরো পৃথিবী কুপঘাত হয়ে গেছে প্রায়। এই জ্বালানি সংকট, ইরানের সঙ্গে যুদ্ধ, এই সংকটগুলিতে আমরা কিন্তু পড়ে গেছি। তারপরে আপনার হামের এই যেটা চিকিৎসা, হামের প্রাদুর্ভাব যেটা, না, এটা তো বিশ্ব সংকট নয়, এটা তো না, এটা আমাদের জাতীয় সংকট। বাট এটাতে মানে এই সরকারের পুরো দায় বলা যাবে না আর কি এইভাবে। আবার ধরেন আপনার আগের সরকার, আওয়ামী লীগ সরকার, অর্থনীতি যে 12টা বাজায় গেছিলো সেটাকে আরও 12.5টা বাজায় গেছে পরবর্তী সরকার। তো এসে তো তারা একটা ভগ্ন অর্থনীতি পেয়েছে। তো এরকম বিবেচনায় এরা এসেই একটা মানে ইয়ের মধ্যে একটা মোটামুটি হাহাকারের মধ্যে ঢুকে পড়ছে আর কি। তো হাহাকারের মধ্যে ঢোকার পর তারা কতটুকু কী করবে এটা নিয়ে মানুষের যে খুব বিরাট কিছু প্রত্যাশা ছিল আমার কাছে তাও মনে হয় না। তারা এই সংকটগুলিকে মোটামুটি ঠেক দিতে পারবে কিনা এটা নিয়েই ছিল আমাদের মূল বক্তব্যটা। তো সেটা আমার মনে হয় না মানে এখন পর্যন্ত তারা যে খুব একটা মানে মানে ভুল করতেছে অথবা ঝামেলা বাড়াচ্ছে এরকম মনে হয় না। আবার মানে ঠেক দিতে পারছে তাও মনে হয় না, কারণ জিনিসপত্রের দাম টাম তো আসলেই মানুষের ধরাছোঁয়ার বাইরে। মানুষ কিন্তু কষ্টে আছে ভাই। আবার কিছু কিছু ক্ষেত্রে তারা ভালোও করছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন ধর আমি তো ঢাকা শহরে যানজটের ক্ষেত্রে আমি কিন্তু একটু চেঞ্জ আমি কিন্তু টের পাচ্ছি। বিভিন্ন জায়গায় তারা এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছে এবং আরও কিছু কিছু ক্ষেত্রে তারা মনে করেন আমার হয় যে ভালোই করছে। কিন্তু হামটাকে তারা হ্যান্ডেল করতে পারে নাই। হামটাকে যতই আমি বলি না কেন আগের সরকারের কিন্তু সেটা বুঝলাম, কিন্তু হাম যখন হয়ে গেছে, হাম আক্রান্ত বাচ্চাদের চিকিৎসাটা এটাই সরকার ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না, একদমই পারে না। এটা তাদের ব্যর্থতার মধ্যে পড়ে। তারপরেও 3 মাসে আসলে এটা নিয়ে বলা যায় না। তবে কিছু কিছু জিনিস মানে শুরুটা মাঝে মাঝে, যেমন একটা বিষয় নিয়ে আমি খুবই হতাশ, সেটা হলো গিয়ে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিগুলি হয়েছে, যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই বাণিজ্য চুক্তি নিয়ে এই সরকারের কোনো হেলদোল আমি দেখছি না। এই সরকারের এই বাণিজ্য চুক্তি নিয়ে খুব একটা মানে এটা নিয়ে চিন্তিত অথবা এটাকে রিভিউ করার জন্য আগ্রহী এরকম তাদের আচার আচরণ থেকে মনে হচ্ছে না। বরঞ্চ আমি এই বাণিজ্য চুক্তির জন্য যাকে দায়ী করি ডক্টর খলিলুর রহমান, তাকে সরকার খুবই গুরুত্ব দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে। এবং পররাষ্ট্রমন্ত্রী সাহেব আবার এর মধ্যে দেখলাম যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটা চুক্তি করছে, মানে MOU স্বাক্ষর করছে জ্বালানি। এইগুলি সব মিলে না আমার কাছে মনে হয় যে এই মানে আমি ঠিক কনফিউজ এই সরকারের চরিত্রটা নিয়ে। তারা মাঝে মাঝে মনে হয় খুবই গণমুখী সিদ্ধান্ত নিতে চাচ্ছে, আবার মাঝে মাঝে মনে হয় একদম লাগাম ছাড়ার মতো মানে ছেড়ে দিয়ে বসে আছে। তো এই বিষয়গুলো আমি আসলে বুঝি না, হয়তো আরও একটু গেলে পরে বোঝা যাবে। হয়তো এমনও হতে পারে আমি যেটা নিয়ে আতঙ্কিত হচ্ছি হয়তো তারা ভালোই করছে, আমি তো বুঝতে পারছি না, এটাও হতে পারে। কিন্তু মানুষের আতঙ্কটা দূর করার জন্য, উদ্বেগটা দূর করার জন্য তাদের দিক থেকে আমি কোনো দেখছি না, এই মানে আপনার আগ্রহ অথবা কোনো প্রক্রিয়া অথবা পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আপনি হামের কথা বলছেন, আমরা যদি ওই জ্বালানি সংকটের কথা বলি, আমরা দেখলাম যে হঠাৎ করেই জ্বালানি সংকট উধাও হয়ে গেল, অর্থাৎ সংকট আর নেই। এই পরিস্থিতি কেন হলো? ওইটা আসলে ওই সময় মানে মূল ঘটনাটার জন্য আমি আসলে জ্বালানি মন্ত্রীকে দায়ী করবো। মানে
উনি শুরুতে একটা রেশনিং করলেন না, একদম শুরুতেই একদম এইটা করে নিয়ে মানুষের মধ্যে উনি আতঙ্কটা ঢুকাই দিয়েছে। আবার মূল্য বৃদ্ধি না করে একটা সিদ্ধান্ত যেটি না, মূল্যবৃদ্ধি না করা এটা তো ঠিক আছে, আমার বিবেচনা ঠিক আছে। কারণ এই সংকটের কথা যখন বলেছেন তখন এই অসাধু ব্যবসায়ীরা মনে করছে কি 2-1 দিনের মধ্যে দাম বাড়বে, এই দাম বাড়বে মনে করে তারা কিন্তু মজুত করা করছে। উনি যদি ওই সংকটের কথা না বলতেন, রেশনিং সিস্টেমটা শুরুতেই না করতেন, তাহলে কিন্তু দাম বাড়তো না। আসলে উনি ওইটা করেই সবচেয়ে বড় ভুলটা করছেন, যে কারণে রেশনিং করবে মানুষ ভয় পেয়ে গেছে, সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আর ব্যবসায়ীরা মনে করছে আমি কিছু স্টক করি, যা স্টক করবো তাই আমার লাভ। এই সমস্ত হিসাব নিকাশের মাধ্যমে এই ঝামেলাটা কিন্তু হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে এটা নিয়ে সরকার যত কিছুই বলুক, ওই যারা জ্বালানি একবার মজুত করে ফেলাইছে তারা তো লাভ না হলে ছাড়বে না। এই জন্য তারপরেও অনেক মজুতদারদেরকে ধরা হয়েছে, উদ্ধার করা হয়েছে কিছু, এটা একটা পজিটিভ দিক। কিন্তু উদ্ধার করার পরে ওই 50,000 টাকা 60,000 টাকা জরিমানা না করে যদি ওই ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করে দেওয়া হতো না, তাহলে দেখতেন এই সমস্যাটা আরো আগেই সমাধান হয়ে যেত। আচ্ছা, হামের ক্ষেত্রে অনেকে বলে যে এইটা আসলে সরকার একটার পর একটা ইস্যুকে জিয়ে রাখার জন্য, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে হামে যতটা লোক মারা যায় তার চেয়ে অনেক বেশি শিশু মারা যায় নিউমোনিয়াতে। এই ইস্যুটা নিউমোনিয়া সবসময় হয়, এটাতে প্রচুর শিশু মারা যায়। নিউমোনিয়া হলে মানে বাঁচার সম্ভাবনা কমে যায় অনেক। নিউমোনিয়া মারাত্মক রোগ, এটা শিশুদের জন্য মারাত্মক রোগ, বয়স্কদের জন্য মারাত্মক রোগ, যারা বৃদ্ধ যারা তাদের জন্য মারাত্মক রোগ। কিন্তু নিউমোনিয়া বেশি লোক মারা যায় এটা বলে এই হামের যে বর্তমানে যে আপনার আউটব্রেকটা, এটাকে ছোট করে দেখার কোনো মানে কারণ নাই। যত লোকের হাম হয়, হামের 3টা কমন সিমটম আছে যা নাকি ক্ষতিকর আর কি। এমনিতে জ্বর হয়, র্যাশ হয়, এগুলো তো হয়ই, কিন্তু তার বাইরে কয়েকটা ব্যাপার হয়। যেমন আপনার একটা হলো কান পেকে যায়, তারপরে আপনার নিউমোনিয়া হয়। এগুলি কিন্তু হামের একটা মানে আর কি এই নমুনা। যত লোকের হাম হয় তাদের মনে করেন 5% লোকের নিউমোনিয়া হয় বাচ্চাদের। যাদের নিউমোনিয়া হয় তাদের বাঁচানো আসলেই কঠিন, কিন্তু এটা হামের কারণে। কিন্তু হামটা হলো কি, এই যে ভ্যাকসিন নিয়ে কথা বলা হচ্ছে অমুক তমুক, এটাও এখন কিন্তু কনফিউজিং একটু। ভ্যাকসিনের ঠিক মতো না দেওয়ার কারণে একটা ঝামেলা তো হয়েছেই, কিন্তু যাদের হাম হয়েছে তাদের ট্রিটমেন্টটা তো এই সরকারের দায়িত্ব ছিল, এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। এইটা এই মন্ত্রণালয় ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম রনি, আপনার কাছ থেকে শুনবো, সময় খুবই অল্প। যাতে জিনিসপত্রের দাম না বেড়ে যায়, জনজীবনের উপর যাতে প্রেশার না পড়ে, কিন্তু তার রেজাল্ট কি হলো? লাইন দীর্ঘ হলো, কৃত্রিম হাইপ তৈরি করলো। এবং কেন এটা হইলো? সরকারের এই যে গুড ইন্টেনশন, এটাকে ব্যবহার করলো এক শ্রেণী মাফিয়া ব্যবসায়ীরা ব্যবহার করে। জানেন আপনারা যে মজুত করলো, সেই মজুত কিছু মাত্রা উদ্ধার করা হলো। হ্যাঁ, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচণ্ড পরিশ্রম করলো, কিন্তু রেজাল্ট জনগণের সে যে ভোগান্তির জায়গায় রয়ে গেল। তার মানে সরকার অনেক সময় চাইলেও আপনার পুরা ব্যবস্থাপনার উপর নিয়ন্ত্রণ যদি না নেওয়া যায় তাহলে সফল হয় না। এটা তেলের ঘটনা একটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে আরেকটা জিনিসকে আপনি দায়ী করতে পারেন, সেটা হলো প্রোপাগান্ডার রাজনীতি যদি আপনি ব্যাটল করতে পারতেন, যদি সমাধান করতে পারতেন, তাহলে তেলের ক্রাইসিসটা এই লেভেলে যাইতই না। হ্যাঁ, সরকারের দিক থেকে অগ্রিম সরলতা দেখায় হয়তো আমাদের জ্বালানি মন্ত্রী বললেনই যে আমরা রেশনিং করি, কারণ এই যুদ্ধটা কতদিন গড়াবে, কতদিন আপনার স্ট্যাবিলিটি আসতে লাগবে এটা তো জানে না গভর্নমেন্ট। ফলে গভর্নমেন্ট প্রিকশন হিসাবে সে যে রেশনিংয়ের ব্যবস্থা নিচ্ছে, এটা ঘোষণাটা দিয়ে নিল যে অতি একটা সাধু প্রক্রিয়া, স্বচ্ছ প্রক্রিয়া দেখাতে গেল। এবং সেই স্বচ্ছ প্রক্রিয়ার যে লুফলগুলো, দুর্বলতাগুলো, সেই দুর্বলতার সুযোগগুলো কিন্তু প্রথমত কাজে লাগানো হইলো এই সোশ্যাল মিডিয়াতে একটা প্যানিক তৈরি করা, প্রোপাগান্ডা তৈরি করা। ফলে এই ধরনের প্রোপাগান্ডার রাজনীতিকে যদি আপনি ব্যাটেল করতে পারতেন, তাহলে রেশনিং করার পরেও এই লেভেলে ক্রাইসিস হওয়ার কথা ছিল না বা হইতো না হয়তো। ফলে আমাদের দিক থেকে দেখতে হবে যেখানে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা একটা হলো যে সরকার যে জিনিসটা করতে চাচ্ছে সেই জিনিসটার স্বচ্ছতাটা নিশ্চিত করা, এবং সেই জিনিসটা করার ক্ষেত্রে আপনার প্রপার লোককে আপনার অ্যাপয়েন্ট করা। আরেকটা হলো যে এই মুহূর্তে ইমিডিয়েট জনগণের দিক থেকে আমি একদম শুরু থেকে বলছি যে হামের এই অবস্থাটার জন্য
হেলথ ইমার্জেন্সি ঘোষণা করা উচিত। যে সমস্ত এলাকায় প্রকোপ বাড়তেছে আপনি স্পেশাল আপনার হাসপাতালগুলোকে স্পেশাল ইয়ার দিকে নিয়ে আসেন, অন্য ফ্যাসিলিটিগুলোর দিকে মনোযোগ কম দিয়ে, মানে স্বাস্থ্য ফ্যাসিলিটি হামকে স্পেশালাইজ করে আপনার প্রয়োজনে ফিল্ড হাসপাতাল করে দেন, করে দিয়ে এটা স্পেশালি মোকাবেলা করেন, হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেন। কারণ এইভাবে বাচ্চারা মারা যাচ্ছে, আনএক্সেপ্টেবল, এটা দেখা যাচ্ছে না, এটা সহ্য করা যাচ্ছে না, এটা একটা পুরা জাতির জন্য এটা ট্রমাটিক। এটা দুষ্ত্রুটি কারা করছে এটার বিচারগুলো নিয়েও আমরা কথা বলতে পারবো, বলা উচিত, সেটা বলবো, কিন্তু আগে বাচ্চাদের জীবন সেভ করার জন্য দ্রুত হেলথ ইমার্জেন্সি ঘোষণা করা উচিত আমি মনে করি। আরেকটা জিনিস হলো এই যে চুক্তিগুলো, আমেরিকান চুক্তিগুলো নিয়ে এই যে দেখেন এখন নানা রকম বুদ্ধিজীবীরা নামছে, হ্যাঁ, এখন সাম্রাজ্যবাদ বিরোধী আপনার ওদের কি বলে যে আপনার অবস্থান শোনা যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু ওই সময় কিন্তু তাদের কোনো আওয়াজ ছিল না, তাদেরকে দেখা যায় না। যখন এই চুক্তিগুলো করা হচ্ছে, বন্দর দেওয়া হচ্ছে, তখন প্রথম প্রতিবাদ কিন্তু করছিল লন্ডন থেকে তারেক রহমানই। তারেক রহমান কি বলছিল মনে নেই? তারেক রহমান বলছিল যে আপনারা এমন কোনো চুক্তি ভিন দেশের সাথে করবেন না যেটা দীর্ঘমেয়াদে জাতিকে প্রভাবিত করে, বন্ধন এবং অন্যান্য বিষয়কে। তখন আজকের যিনি আইনমন্ত্রী, ওই সময় উনি সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনার সরকার, ওনার মক্কেল ইউনূস সরকারকে উনি ডিফেন্ড করে ওনার মুখ দিয়ে বক্তব্য দেওয়ানো হয়েছিল যে সরকার যেহেতু নির্বাহী ক্ষমতা আছে, সরকার চাইলে করতে পারে আইন, মানে বিদেশি চুক্তি বা যে কোনো কিছু করারই এখতিয়ার সরকারের আছে। সেই ঘোষণা এই আইনমন্ত্রীকে দেওয়া, সংসদের নিয়ে আলাপ হয়েছিল, তখন আইনমন্ত্রী বলছে যে ওই সময় সরকার আমার ক্লায়েন্ট ছিল, মক্কেল ছিল, আমি আমার মক্কেলের হয়ে পেশাদারি যুক্তি উৎপাদন করছি। তো সেটা উনি ওনার ব্যাখ্যা দিয়েছে, ইন্টারেস্টিং। তো ফলে ওই সময় কিন্তু তারেক রহমানকে সংস্কার বিরোধী, বাংলাদেশ বিরোধী এই ধরনের কথাবার্তা কিন্তু বলা হয়েছিল। জামাতের আমির একটি কথা বলেছেন যে এই চুক্তির বিষয়ে জামাত আগে থেকে কিছু জানতো না। যখন জামাতের আমির কি বলছে এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, না বললেও আমাদের প্রিয় বক্তা যিনি রাশমিকা মান্দানার পরিচিতি বাংলাদেশে ঘটাইছেন, আমির হামজা, উনি কিন্তু একটা কথা বলছিলেন যে আমেরিকাও চায় জামাত ক্ষমতায় আসুক। হ্যাঁ, ফলে মানে যেহেতু আমেরিকার সাথে জামাতের একটা খুব সুন্দর সম্পর্ক, ওই সময় নির্বাচনের আগের থেকে সুবাতাস তারা দিয়ে আসছিল, ফলে চুক্তির বিষয়ে জামাতকে কিছু জানানো হবে না এই কথাটা বিশ্বাসযোগ্য না। যেহেতু জামাত মনে করতেছিল বাংলাদেশে তারাই আমেরিকার প্রধান এলাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমি আমিরের এই বক্তব্যটা মানতে পারছি না। যেহেতু তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতেছিল আমেরিকা, সেখানে চুক্তির ব্যাপারে আলাপ করবে না, সেটা তো হওয়ার কথা না, তাই না? কাণ্ডজ্ঞানে এটা আমরা বুঝতে পারি। তো আরেকটা ব্যাপার হলো এই চুক্তিগুলো রিভিউ করার ব্যাপারে কামাল ভাই যেটা বললো, হ্যাঁ, সরকার, আমি জাহেদ ভাইয়ের বক্তব্য শুনলাম যে রিভিউ করার সুযোগ আছে, হ্যাঁ, রিভিউ করতে হবে, কারণ এই চুক্তিগুলোর মধ্যে যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের আপনার স্বার্থ লঙ্ঘন হচ্ছে, এটা স্পষ্ট, এটা নতুন করে আলাপ করার কিছু নাই। ফলে আমরা আশা করব গভর্নমেন্ট এটা রিভিউ করবে, এবং আমেরিকার আদালতে এটা নিয়ে মামলা চলতেছে। আমরা ট্রাম্পের অবস্থা জানি, ট্রাম্প মানে এক এক সময় এক এক আচরণ করে। তো এইটা আসলে যে আমেরিকার এটা, এবং এই চুক্তিটা কিন্তু আমেরিকা পৃথিবীর এরকম আরও বাংলাদেশ টাইপের যারা দেশগুলো আছে তথাকথিত অনন্য দেশ, তাদের উপর চাপাই দিচ্ছে। ফলে এটা একটা গ্লোবাল ইকোনমিক্যাল এম্পায়ারের আপনার একটা নিদর্শন হিসেবে আমরা পাঠ করতে পারি। সেদিক থেকে আমরা মনে করব যে সরকারের উচিত, এটা যেহেতু জনগণের নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, সেক্ষেত্রে এই চুক্তিগুলো, হ্যাঁ, বা যে কোনো বিদেশি যে কোনো দেশেরই আকাঙ্ক্ষার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ হবে আমাদের জন্য লজ্জাজনক, সেটা হবে না। আমরা আশা করব এগুলো রিভিউ করা হবে এবং জনস্বার্থ, বাংলাদেশের স্বার্থ সবার আগে, বাংলাদেশ যে পররাষ্ট্রনীতি ঘোষণা করা হয়েছে সেটাকে অক্ষুণ্ণ রেখেই এই জিনিসগুলো করা হবে। অসংখ্য ধন্যবাদ। মাসুদ কামাল, এই ইস্যুতে আপনি আর কিছু বলবেন? না, আমি মনে করি চুক্তিটা অবশ্যই মানে করা উচিত, রিভিউ করা উচিত, এবং যে যাই বলুক, আপনি মাঝখানে শুনেছেন নিশ্চয়ই ফরিদা আক্তার একটা কথা বলছেন, সাবেক উপদেষ্টা, উনি বলেছেন যে এই চুক্তি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দুই দলের সঙ্গে কথা বলছে, এবং ফরিদা আক্তারের এই এমন বক্তব্য প্রচারিত হওয়ার পরেও বিএনপি অথবা জামাতের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি, আমি দেখিনি। যে আমি এখন বিশ্বাসই করি যে দুই দলই জানতো। হ্যাঁ, কিন্তু তারেক রহমান সাহেব লন্ডন থেকে কিন্তু এই চুক্তির বিষয় নিয়ে, ওভারঅল চুক্তি, বন্দর এবং করিডোর দেওয়ার যে বিষয়টি ছিল, এই তিনটি বিষয় নিয়েই তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। ভাইরে, সেই জন্যই তো আমার দুঃখটা, যে উনি তো তখন বলেছেন যে এই ধরনের চুক্তি উনি চান না। হ্যাঁ, যখন উনি ক্ষমতায় ছিলেন না উনি তখন বললেন, আর ক্ষমতায় আসার পর কেন বলছেন না? আমার দুঃখটা তো ওই জায়গাটাতে, অন্য কোনো জায়গায় না তো। তার মানে ব্যক্তি হিসাবে উনি মনে করেন এই ধরনের চুক্তি হওয়া উচিত না, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে মনে করেন না কেন? অথবা মনে করলে সেটা আমাদেরকে জানান না কেন? আমার পয়েন্টটা তো ওইটা। ব্যক্তি তারেক রহমান কি মনে করছেন তো এটা শুনে আমি খুশি হয়েছি। ওরা যদি না বলতেন তাহলে আমি উদ্বিগ্ন হতাম না, কারণ তখন ওই প্রসঙ্গটা আসে নাই।
অথবা তখন উনি কি বললেন না বলে এতে কিছু যায় আসে না, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে ওনার নীরবতাও আমার জন্য অনেক আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। আমি এই জন্যই তো বলি যে উনি এখন কেন বলেন না, এখন ওনার দলের কেউ বলে না, এখন ওনার ক্যাবিনেটের কেউ বলে না, এখন ওনার এমপি সরকারের কেউ বলে না, সংসদে কোনো আলোচনা হয় না। সংসদের 300 সদস্যের মধ্যে একজন মাত্র লোক, এই রুমিন ফারহানা, উনি এটা কথা বলতে গিয়েছিলেন, কিন্তু এটা সংসদীয় ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে ওটা আলোচনার জন্য উঠে নাই। 5 জন সদস্যের লাগে, স্বাক্ষর লাগে, তো 5 জন সদস্য উনি ম্যানেজ করতে পারেন নাই। তার মানে উনি অনেকে কাছে বলেছেন অথবা বলেন নাই, কি হয়েছে আমি জানি না, কিন্তু পারেন নাই। তো তার মানে 299 জন সংসদ সদস্যের দেশপ্রেম নিয়ে আমি তো সন্দেহ করি। তো এখন এটা কেন তারা এটা তো অনেকদিন হয়ে গেছে, এখনো তারা কেন বলেন না? ডাক্তার জাহিদুর রহমান বলছেন রিভিউ করার সুযোগ আছে, এটা তো জাহিদুর রহমানের বলার দরকার নাই। ওই চুক্তি যে পড়বে সবাই জানে, ওই চুক্তি তো আমরা পড়েছি রে ভাই, 32 পৃষ্ঠার একটা চুক্তি। ইও পড়ছে, আমি শিওর, রনিও পড়ছে, ও তো কিছু ওটা পাইলেই ওটা ফেলায়, ও পড়ছে, সে কিন্তু চালাই দিচ্ছে জাহিদের উপর। জাহিদুর রহমান বলছে রিভিউ করা যাবে, ওটার মধ্যে রিভিউ করার ব্যাপারটা নাই, আছে। এই চুক্তি এখনো কার্যকর হয় নাই, কিন্তু চুক্তিটা এখনো কার্যকর হয় নাই। কার্যকর করার জন্য কিছু আইনগত পদ্ধতি আছে, সেগুলোই এখন নেয় নাই। তবে কার্যকর হবে না হলেও বোয়িংয়ের চুক্তি তো হয়ে গেছে, চুক্তির মধ্যে বোয়িং কেনার কথা আছে, চুক্তি কার্যকর হয় নাই, বোয়িং কেনা হয়ে গেছে। আবার এই চুক্তি বাতিল করারও অপশনের মধ্যে আছে, 6 মাসের একটা নোটিশ দিয়ে এটাকে বাতিলও করা যাবে। তো আমার কথা হলো কি, সরকার কি করবে সেটা তারা ঝেড়ে কাশে না কেন? এই যে ঢাক ঢাক গুড় এগুলো তো মানুষের সন্দেহ বাড়ায়। আর আমরা কথা হলো কি, চুক্তি হোক বা না হোক, এই সমস্ত চুক্তির অনেকগুলি বিষয় তো মানুষ আমাদের এখনই তো, যেমন ধরেন ওর মধ্যে বলছে, কয়েকদিন আগে বললো যে আরও 3 মাসের জন্য আমাদেরকে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই 3 মাস হবে জুনের তারিখ পর্যন্ত, 12 তারিখ না 13 তারিখ পর্যন্ত। তাহলে আমি তেল কিনবো, আমি হলাম ক্রেতা, অনুমতি লাগবে, বিক্রেতা হলো রাশিয়া, যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে কেমন করে? লজ্জা করে না এটা বলতে? লজ্জা করে এটা শুনতে? সরকার যখন শুনে সে একটু লজ্জা পায় না যে যুক্তরাষ্ট্র আমাকে অনুমতি দিচ্ছে কেন? ইজ ইট এ সভরেন কান্ট্রি? এই সমস্ত প্রশ্ন করলে তো মন খারাপ হয়, বলে না উচিত কথায় বন্ধু বেজার, আর উচিত কথা তো বন্ধু বেজার হচ্ছে। জি রেজাউল করিম রনি, উচিত কথায় বন্ধু বেজার। দেখেন, একটা দেশের চুক্তি যখন হয়, সেই চুক্তির মধ্যে এই চুক্তির প্রথম কথা, এই চুক্তির জিনিসগুলো যে আমরা জানতে পারলাম, কিভাবে জানতে পারলাম? চুক্তির যতখানি আমেরিকা প্রকাশ করছে ততখানি আমরা জানতে পারছি। চুক্তির বাংলাদেশ, এখানে চুক্তির মধ্যে এমন শর্ত আছে যে এটা প্রকাশ করা যাবে না, এবং এটা নিয়ে চাইলেই সরকার প্রধান বা একটা রাষ্ট্র আলাপ করতে পারে না। এবং একটা দেশের সাথে যখন চুক্তি হয়, সেই চুক্তিগুলো নিয়ে কথা বলার জন্য নির্দিষ্ট প্রোটোকল, ডিপ্লোম্যাটিক প্রোটোকলের মধ্য দিয়ে আলাপ হয়। এটা নিয়ে কথা বলবে কে? কথা বলবে ক্যাবিনেটের মধ্যে যারা পররাষ্ট্র বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা কথা বলবে। পররাষ্ট্র সচিব কথা বলবে, পররাষ্ট্রমন্ত্রী কথা বলবে। সেই মন্ত্রীর ক্ষেত্রে আমরা, হ্যাঁ, মন্ত্রীর বক্তব্য আমরা পেয়েছি, আমরা এখানে খলিল সাহেবের বক্তব্য পেয়েছি, জাহেদ ভাই ব্রিফ করেছে। হ্যাঁ, এখন তা প্রধানমন্ত্রী এই বিষয়ে কমেন্ট করার তো দরকার নেই। কারণ হলো প্রধানমন্ত্রী সব বিষয়ের জন্যই আপনার প্রধানমন্ত্রী, ঠিক আছে, কিন্তু এই বিষয়ের জন্য তার ক্যাবিনেটের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ডিল করবে। ডিল করার পরে তারপরে হলো যে চুক্তির যে শর্তগুলো আছে, শর্তের মধ্যে সব বিষয়ে আপনি ওপেনলি আলাপই করতে পারবেন না। ফলে আমরা যেগুলো আলাপ করতে পারছি সেটা আমেরিকার তরফ থেকে ডিসক্লোজ করার পরে আলাপ করতে পারছি। এটা চুক্তির মানে ডিপ্লোম্যাটিক যে নর্মসের মধ্যে এটা আছে এই জিনিসটা। ফলে আরেকটা হলো যে এই চুক্তিতে এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে না, বাস্তবায়ন করা হচ্ছে না। হ্যাঁ, কিছু জিনিস কেনা হচ্ছে, যে জিনিসগুলো কেনা হচ্ছে, এবং সেই কেনার ক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো আমরা অন্য দেশ থেকেও কিনতে পারতাম, সেই স্বাধীনতাও আমাদের ছিল। আরেকটা হলো যে এখানে যেটা বলা হচ্ছে যে আপনার এই আমেরিকার সাথে এই চুক্তি কি শুধু আমেরিকার মতো দেশের সাথে, এরকম অন্যান্য দেশের সাথেও হয়। ফলে প্রত্যেকটা চুক্তি বা এগুলোর সাথে আপনার একটা আলাপ, স্বচ্ছতা, এগুলো ডেফিনেটলি দরকার, না হলে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। কিন্তু আমেরিকার সাথে এই চুক্তিটার দায় এই সরকারের না, এটা বিগত সরকারের আমলে করে গেছে, এবং বিগত সরকার করে যাওয়ার কারণে এই সরকার যেহেতু একটা উত্তরাধিকার সূত্রে বহন করছে, এবং একটা রাষ্ট্রের সাথে বাইলেটারাল ইস্যু, এটা চাইলেও একটা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জায়গা থেকে সরকার অ্যাক্ট করতে পারে না, অ্যাক্ট করা উচিত হয় না। হ্যাঁ, তাহলে এটাকে ডিপ্লোম্যাটিক নর্মসের মধ্য দিয়ে আশা করি সরকার ডিল করবে, এবং এখানে মানে পুনর্বিবেচনা বাংলাদেশের স্বার্থকে রক্ষা করার মধ্য দিয়ে করবে। আর আমি মনে করি এখানে প্রধানমন্ত্রী আসলে এই বিষয় নিয়ে
আপনার কি বলে যে রিয়েক্ট করার সুযোগ নাই এবং অসংখ্য ডিরেক্টলি প্রধানমন্ত্রী সব বিষয়ে ইনভলভ হবে না, প্রধানমন্ত্রী হবে লাস্ট স্টেজে। রেজাউল করিম রনি, জবান সম্পাদক, তার বক্তব্য শুনছিলাম। আবার ফিরবো সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের কাছে। মাসুদ কামাল, চাঁদপুর সফর করেছেন আজকে প্রধানমন্ত্রী এবং যাওয়ার পথে তিনি কুমিল্লাতেও একটি পথসভায় বক্তব্য রেখেছেন। আর অপরদিকে 11 দলীয় ঐক্যজোট, জামাত, এনসিপির নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট, তারা রাজশাহীতে একটি সমাবেশ করেছে। তো প্রধানমন্ত্রী চাঁদপুরে বলেছেন একটি মহল রাজনীতির নামে বিভাজন সৃষ্টি করছে। আরও একটি শব্দ তিনি ব্যবহার করেছেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। অপরদিকে রাজশাহীতে বিরোধী দলের নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন নিজেদের ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। স্থানীয় সরকারের কতগুলো প্রতিষ্ঠানে, সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠানে দলীয় প্রতিনিধিদের প্রশাসক নিয়োগ করবার বিষয়টা নিয়ে তিনি সুনির্দিষ্টভাবে এই মন্তব্য করেছেন। কি বলবেন আপনি? দেখেন, এটা আপনার জামাতের যে বক্তব্য, এই বক্তব্যটা সঠিক কি সঠিক নয় এই আলোচনার চেয়ে বড় আলোচনা হলো, আমরাও তো দেখেছি যে এই মানে আপনার স্থানীয় সরকার দলীয়করণ না করার ব্যাপারে বিএনপির অঙ্গীকার ছিল। বিএনপির 31 দফার মধ্যেও এটা ছিল এবং বিএনপি 31 দফার মধ্যে বলেছিল স্পষ্টভাবে যে তারা স্থানীয় সরকারের কোনো প্রশাসক নিয়োগ করবে না। এখন যখন তারা দায়িত্ব নিয়েছে তখন তো এই আপনার সিটি কর্পোরেশনগুলিতে প্রশাসক নিয়োগ করা ছিল। তো নিয়োগ করা যদি থাকেই, ওটা তো আগের সরকার নিয়োগ করেছে, তো ওটাই থাকতো। তো ওনারা আবার ওগুলো পাল্টে দলীয় লোককে যে প্রশাসক নিয়োগ করলেন, সিটি কর্পোরেশনে করলেন, প্রত্যেকটা জেলা পরিষদে করলেন, এই কাজটা করে বিএনপি তাদের অঙ্গীকার ভঙ্গ করছে। এই অভিযোগ সত্য, এই অভিযোগ আমি এটাকে মিথ্যা মনে করি না। বিএনপির উচিত হয়নি যে নির্বাচনের পরপরই এত দ্রুত তাদের অঙ্গীকার থেকে সরে যাওয়া, এটা তারা অন্যায় করছে। এবং তারও যে আমার জন্য, আমার কাছে খুব বেদনা দেওয়া কি জানেন, তারও যে বড় কথা হলো এই অন্যায়টা করে তারা কোনো লাভ করে নাই। লাভ করে নাই কেন? যে ধরেন এই যে জায়গাগুলোতে প্রশাসক নিয়োগ করছে, এই প্রশাসকরা কি জনতুষ্টির মূলক কোনো কাজ করতে পারতেছে? আমরা তো ঢাকা শহরে থাকি, ঢাকা দক্ষিণ এবং উত্তরে যারা প্রশাসক, তারা কি এই দুই এলাকার জনগণকে একদম সুখের সাগরে ভাসিয়ে দিতে পারছে? এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। 6 মাসে কিছুই করা সম্ভব না, 1 বছরেও কিছু করা সম্ভব না। তো যেটা সম্ভব না, এই একটা অসম্ভব টাস্কের মধ্যে আপনি এই লোকগুলিকে ঢুকাইলেন কেন? এখন এই লোকগুলি যে ইলেকশন করে, তাহলে তারা যখন ইলেকশন করবে, ধরা যাক আমি হাইপোথেটিক্যালি ধরলাম ডিসেম্বর ইলেকশন হবে, তো ডিসেম্বরে তারা যদি আনকরা প্রার্থী হিসেবে থাকতো, তাহলে তারা যে ভোটটা পাইতো, এই ডিসেম্বর পর্যন্ত এই যে 10 মাস তারা প্রশাসক হিসেবে থাকবে, তাদের ভোট কমবে। তো এই রিস্কটা গভর্নমেন্ট কেন নিল? আমার কাছে এটা এখন পর্যন্ত ক্লিয়ার না। মানে বিএনপি, আমি বুঝি না ভাই, আমার সঙ্গে অনেক সময় মনে হয় যে বিএনপির মধ্যে কিছু লিডার আছে যারা নাকি মানে সরকার প্রধানকে ভুল পথে পরিচালিত করতেছে। এবং কখনো কখনো মনে হয় মানে অনেকে তো বলেও যে বিএনপির মধ্যেও কিছু গুপ্ত এখনো আছে। তো অনেকে বলে 40%, অনেকে বলে 20%। আমার বিবেচনা যদি 20% থাকে, এই গুপ্তরাই বেসিক্যালি সরকারকে এই সমস্ত কাজ করাচ্ছে, এটা হলো আমার ধারণা। জি, ফিরবো আবার আপনার কাছে। রেজাউল করিম রনি, কি বলবেন আপনি? দেখেন, হ্যাঁ ঠিক আছে, এটা একটা দৃষ্টিভঙ্গি এভাবে আলাপ করা যায়, কিন্তু কথা হলো যে এই যে প্রশাসন নিয়োগের যে প্রক্রিয়াটা, এটা তো বিএনপির আবিষ্কার না। এটা ইন্টারিমের সময়ে করা হয়েছিল এবং কাদেরকে প্রকাশক করা হয়েছিল? সব কি নিরপেক্ষ? হ্যাঁ, নিরপেক্ষ। আপনি যদি একটি নির্দিষ্ট দলের পক্ষে থাকেন তাহলে আপনি নিরপেক্ষ, বিএনপির হইলে সেটা দলীয় হয়ে যায়, তাই না? এই যে ন্যারেটিভ, এটাই তো 18 মাসের অবদান বাংলাদেশের রাজনীতিতে। আপনি দলীয় হন, আপনি বিএনপি হন, জামাত হন, আওয়ামী লীগ হন, অসুবিধা নেই। আপনি রাষ্ট্রের দায়িত্ব যাওয়ার পরে হবেন রাষ্ট্রপক্ষ, প্রফেশনাল দায়িত্ব পালন করবেন। কিন্তু না, নিরপেক্ষ হয়ে তারপরে গুপ্তভাবে একটা জায়গার দায়িত্ব পালন করে, যে কামাল ভাই যেটা বললো, এই গুপ্ততা, এটা বাংলাদেশের রাজনীতির একটা বড় সমস্যা আকারে দাঁড়াচ্ছে এখন। এটা বিভিন্ন পদ পদবীর ক্ষেত্রে এবং সরকারের ভিতরেও। হ্যাঁ, সরকারের ভিতরে সরকার যদি মনে করে যে একটা বিএনপির লোক নেবে, বা একটা ধরেন আপনার অন্য বাম মনস্ক লোক নেবে, বা বিএনপির মতাদর্শের বাইরের লোক নেবে, তার যোগ্যতাকে কাজে লাগাবে, নিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রকাশ্যে হইতে হবে যে তার চিন্তা বিএনপির থেকে আলাদা, নিতে পারে। বিএনপি এর আগেও বিএনপি সরকারে বহু ভিন্ন চিন্তার, ভিন্ন ধারার লোক হ্যাঁ দায়িত্বে ছিল, খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, এর কোনো সমস্যা না। এটা একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক পার্টিতে এটা থাকতে হবে। কিন্তু যারা নিজেদের লোক ছাড়া আর কাউরে মেধাবী মনে করে না, নিজেদের ছাড়া আর কাউরে যোগ্য মনে করে না, তাদের ক্ষেত্রে সমস্যাটা হলো তারা মনে করবে আচ্ছা ওইখানে যদি তার
লাইনের বা তার মতের বাইরের কেউ বসে বলবে অযোগ্য, বলবে সাদাবাজ, বলবে যে সালামকে ফেরানোর জন্য বসতেছে। এই যে ধরেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, একটা অনুষ্ঠানে আমার তার সাথে কথা হয়েছে, সেই লোকটা ব্যবসা বাণিজ্য করতে পারেনি, 18 বছর ধরের উপর ছিল। তারপরে সে বৈধভাবে ব্যাংকে আবেদন করে তার আপনার ঋণের ব্যাপারটা বাড়াই নিছে, তার বানাই দিল ঋণ খেলাপি। সে বৈধ একজন ব্যবসায়ী, হ্যাঁ, তার ঋণ খেলাপি বানাই দিল। সে নিজে বলতেছে যে লুটেরাদের ফেরার আর কোনো সুযোগ নাই, স্পষ্টভাবে হ্যাঁ আইনিভাবে প্রতিরোধ করা হচ্ছে। তারা বানাই দিল ইসলাম ফেরানোর জন্য তারা বসানো হচ্ছে। এই যে কথায় কথা ন্যারেটিভ তৈরি করা, এইটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে বিএনপিকে ডিফেম করা একটা পলিটিক্স, এটা 18 বছর ধরে চলতেছে, এটা এখনো চলতেছে, এটা চলে। কিন্তু বিএনপি এটাকে ব্যাটেল করতে হবে প্র্যাকটিক্যালি, প্র্যাকসিসের মধ্যে দিয়ে কইরা দেখাইতে হবে। আমার কথাটাও বলার পর্যন্ত এটা প্রপাগান্ডাই মনে হবে বা প্রপাগান্ডার কাউন্টারই মনে হবে। বিএনপিকে এটা প্র্যাকটিক্যালি কইরা দেখানোর আগ পর্যন্ত ডেফিনেটলি বিএনপিকে এটা শুনতে হবে। মাসুদ কামাল যে আরেকটি প্রশ্ন উত্থাপন করেছেন যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা ঢাকার কথাই যদি বলি, দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনে, তারা এই স্বল্প সময়ে মানে নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পারবে না। এক্ষেত্রে ভবিষ্যতে নির্বাচনে তারা প্রার্থী হলে সংকটে পড়বে আরো। এখন যারা প্রশাসক আছে, আমার ব্যক্তিগত মত হলো তাদের নির্বাচনে অংশগ্রহণ না করাই ভালো। কারণ যেহেতু তারা একটা দায়িত্বে আছেন, এবং যে দায়িত্বটা, হ্যাঁ, এটা তো দায়িত্ব কেন বসাইতে হচ্ছে, কারণ সিটি কর্পোরেশন এবং ওয়ার্ডগুলোর যে নাগরিক সেবা, হ্যাঁ, বিভিন্ন রকম এই সেবাগুলো মানুষকে দিতে হবে না। এবং সরকারকে বলবো দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে যে প্রশ্ন বা যে কনফিউশন, হ্যাঁ, বিরোধী দল জামাত শিবির তুলতেছে এবং অন্যান্যরা তুলতেছে, সেইটার অবসান হবে স্থানীয় সরকার নির্বাচনের দিকে এই সরকার আগায় গেলে। জি, অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের নানামুখী কর্মসূচি কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়াধীন চলছেই। আমাদের রেজাউল করিম রনি যে কথাটি বলছেন যে জনতুষ্টির কোনো কর্মসূচি সরকার নিচ্ছে না, আপনি কি তাই মনে করেন? এগুলো কি জনতুষ্টির কর্মসূচি নয়? জনতুষ্টির কর্মসূচি নিলে সমস্যাটা কি? মানুষের কল্যাণে সরকার তো ক্ষমতা আসে জনগণকে তুষ্ট করার জন্যই। প্রবলেমটা কি? জনতুষ্টি তো নেগেটিভ ব্যাপার না ভাই, এটা পজিটিভ ব্যাপার। বা সরকার যদি জনগণকে তুষ্ট করতে পারে, আপনি আপত্তি করবেন কেন? কারোই তো আপত্তি থাকবার কোনো কথা নাই। সমস্যা কি? করুক না, আমি এত মন্দ কিছু দেখি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ এই যে শুনেন, এই যে কার্ডগুলো, ঠিক আছে, এই কার্ডগুলো হলে পর অনেক সময় অনেকে বলতেছে এগুলো মানে পাইলট প্রজেক্ট চলছে, সারা দেশে দিতে পারবে কিনা, দিলে কি হবে, এগুলো আলোচনা সবসময় হবে, এটা সবসময় হবে। এই আলোচনাগুলো নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু তারা যেটা করতেছে, দেখেন না এন্ড রেজাল্ট কি হয়। মাত্র দেওয়া শুরু করলো, একজন লোক একটা কার্ড দিল, দেখেন কার্ড পাওয়ার পর ওই কার্ডের মধ্যে তার কিছু কিছু অধিকার এখানে বলা হয়েছে, তুমি এই কার্ড থাকলে তুমি এই অধিকারগুলো তুমি পাবা, ঠিক আছে। যে এই অধিকারগুলো কি আমাদের আগে ছিল না? ছিল, আগেও ছিল, আগে আমরা পেতাম না। তখন সার পাবা, বীজ পাবা, ভালো বীজ পাবা, এটা বলতো। তো এখন যখন তারা একটা কার্ড ধরাই দিলেন, তখন কিন্তু তার অধিকারটাকে আপনি একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন। হ্যাঁ, সে জায়গায় কিন্তু বলতে পারবে আমার কাছে কার্ড আছে, তুমি দিবা না কেন। এই জোরটা কিন্তু আগে ছিল না। কিন্তু নৈতিকভাবে তার ওই পাওনার অধিকারটা ছিল। কিন্তু এই যে বার্গেন করা, এই বার্গেন করার অধিকারটা তার হাতে তুলে দেওয়া হয়েছে। এটা ভালো প্রজেক্ট, খারাপ মনে করি না কিছু। নানামুখী অর্থনৈতিক সংকটের যে বিষয়টি, এর আগে জ্বালানি তেল কিনতে ব্যাপক মানে অর্থ ব্যয় করতে হয়েছে সরকারকে। এই বাস্তবতায় এই নতুন প্রকল্পগুলো আগামী বাজেটে যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে বরাদ্দ, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই সব বিষয়ে বরাদ্দ বাড়বে, আপনি কি মনে করেন এটা অন্য খাতকে চাপে ফেলতে পারে? শুনেন, সরকার যখন একটা প্ল্যান করে না, উনি যখন বাজেট করবে, এগুলি প্ল্যানগুলিকে মাথায় রেখে বাজেট করবে। এখন আগে হয়তো অনেক খাত ছিল, ওইখান থেকে দু একটা খাত হয়তো কমাবে, অথবা যদি না কমায় তাহলে তো সরকারের ইনকাম বাড়াবে। সরকার তো কোনো না কোনোভাবে এগুলোকে হ্যান্ডেল করে, তাহলে হিসাব বিকাশ করেই মাঠে নামছে। কাজে আমার মনে হয় না এতে কোনো ক্ষতি হবে, কোনো রকম চেঞ্জ হবে। হয়তো দু একটা খাত কমাবে, এদিকে আনলে পরে হয়তো হরে ধরে যে সমানই হবে। আমি জানি না শেষ পর্যন্ত তারা কি প্ল্যান করতেছে। বাজেট হইলে পরে তখন তো আমরা বুঝতে পারবো। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম রনি। আমি জনতুষ্টিবাদ বলতে বোঝাচ্ছিলাম নিষ্ফল উদ্যোগ, মানে মুখে বড় বড় কথা বলা, কাজের বেলায় ঠনঠনা, সেগুলোর ব্যাপার। সেগুলো তো অনেক সময় করা হয় বাংলাদেশে, বিগত সময়গুলোতে আমরা সেগুলো দেখেছি যে অনেক ভালো ভালো প্রোগ্রাম নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে নিজস্ব নেতাকর্মীদের জন্য।
নিজের দলীয় লোকদের জন্য যারা এবং এবং এখন ক্যাডার ভিত্তিক রাজনীতি যারা করে তারাও কিন্তু অনেক উন্নয়নের কথা বলে, দলীয় নেতা দলতুষ্টির জন্য, রাইট, নিজেদের লোকদের জন্য, জনতুষ্টি মানে জনসন্তুষ্টি অর্থে না, জনপ্রিয়তাবাদ। হ্যাঁ, করবে হলো নিজেদের লোকদেরকে ধরেন একটা এই জাকাতের কাপড় দিবে বা দানের ইয়া দিবে, দিয়া বড় বড় ফটো সেশন করবে। হ্যাঁ, একটা শাড়ি ধরবে 10 জন নেতা দইরা ছবি তুলবে, ছবি তুলে দেখাবে যে বিশাল উন্নয়ন করতেছে। তারপর যে এই লোক গরিবের ধান কাটা দেওয়ার একটা ফ্যাশন দেখছেন না চালু হয়েছে। হ্যাঁ, জীবনে কোনোদিন ক্ষেতের মুড়ি দিয়ে হাঁটে না, সে এসে কৃষকের ধান কেটে দেয়, কত বড় দরদি নেতা, তাই না? তো এই যে এই ধরনের আপনার এই যে অশ্লীল প্রদর্শনবাদী কার্যক্রম, এইগুলো বিএনপির অ্যাক্টিভিটি না। বিএনপি একটা নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে দেয়। কামাল ভাই ঠিকই বলছে, এই যে কার্ডগুলোর কথা বলেন, এগুলো কি হঠাৎ করে তার মাথায় উদয় হয়েছে নিয়ে নেমে পড়ছে? নো, এগুলো দীর্ঘ সময় ধরে গবেষণা করা হয়েছে। এগুলোর বরাদ্দ কিভাবে হবে, এটার ম্যানেজমেন্ট কিভাবে হবে, কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, এগুলোর গবেষণা 5-7 বছর ধরে, অর্থায়ন কিভাবে আসবে, এগুলো দিয়ে লম্বা সময় ধরে কাজ করা হচ্ছিল। পার্টির পলিসি মেকাররা লম্বা সময় ধরে কাজ করছিল। কাজ করার মধ্য দিয়ে এটা একটা প্ল্যান, এই যে বলতেছিল আই হ্যাভ এ প্ল্যান, কথাটা তো রেটরিক্স না, এই প্ল্যান ধরে আগানো হচ্ছে। হ্যাঁ, সেই প্ল্যান বাস্তবায়নের চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলোর জন্যই তো এটা পাইলট প্রকল্প আকারে অল্প অল্প করে করা হচ্ছে, যাতে যে লুফলগুলো, যে ত্রুটিগুলো বের হবে, লার্জ স্কেলে বড়ভাবে করার ক্ষেত্রে এই ত্রুটিগুলো দূর করে যেন করা যায়। ফলে এখানে জনপ্রিয়তাবাদ ইমিডিয়েট নিয়ে আসতে হবে। রাজনীতির গোলাম মোল্লা রনি মডেল থেকে বাইরে হইতে হবে, যখন যেমন তখন তেমন, এটা চলবে না। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল। আমরা যদি একটু সংসদের দিকে ফিরতে চাই, সংসদীয় গণতন্ত্রের চর্চা কেমন দেখছেন? বিরোধী দলের ভূমিকাটাই বা কি রকম? যদিও মাত্র একটি অধিবেশন সংসদ শেষ হয়েছে, সামনে বাজেট অধিবেশন, কি বলবেন আপনি? সংসদে একটা অধিবেশন দেখলাম তো আমরা, এই অধিবেশনটা কিন্তু আসলে হয়েছে ওই আগের অধ্যাদেশগুলিকে স্বীকৃতি দেওয়া না দেওয়া, তারপরে আপনার সংসদের সংবিধান সংশোধনের জন্য যে গণভোটটা হয়েছিল সেই গণভোটের বাস্তবায়ন করা না করা, এগুলি নিয়ে যে এইটা সংসদের নর্মাল চেহারা না। আসলে প্রথমবার আবার মনে করেন প্রথম অধিবেশনে যেটা হয়, রাষ্ট্রপতি ভাষণ দেন, সেই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা হয়, ধন্যবাদ প্রস্তাব হয়। এই রাষ্ট্রপতির ভাষণ এই বিরোধী দল বর্জন করছে কিন্তু আবার ধন্যবাদ প্রস্তাবে দিছে, বক্তব্য দিছে। তো এইগুলি আসলে মানে প্রথম অধিবেশনে এরকমই হয়, মানে একটা মানে কি অস্বাভাবিক সময়ের পরে, অস্বাভাবিক পরিস্থিতি অতিক্রম করার পর প্রথম যে অধিবেশনটা হয়, এগুলি এইটুকুই হয়। আমরা আগামী অধিবেশন থেকে হয়তো আমরা প্রকৃত চেহারাটা হয়তো দেখতে পাবো। আর সংসদীয় কমিটিগুলো প্রথম অধিবেশনে হয়নি, এটা বাজেট অধিবেশনেই গঠন করা হবে। এইবার তো আসলে সময়ই পাই না সত্যি কথা বলতে কি। তারপরেও তো আমি যেমন আমাদের মতো অনেকে তো এই আপত্তিও করছি আমরা, যে এই অধ্যাদেশগুলোকে আরও বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, তাও করা হয় নাই। এবং কিছু কিছু অধ্যাদেশ, যে কয়েকটা অধ্যাদেশ বাতিল করছে, এই বাতিলগুলিও খুব বিতর্কিতভাবে করা হয়েছে। যেগুলো নাকি মানে জরুরি মনে হচ্ছিল আমাদের কাছে, সেগুলি বাতিল করছে। এটা করে সরকার যে খুব একটা প্রশংসা করাতে পারছে এটা আমি মনে করি না। যে এটা আসলে এগুলি গেছে, আগামী সংসদে হয়তো টের পাওয়া যাবে যে বিরোধী দল, সংসদে আসলে বিরোধী দলের ভূমিকাটা খুব জরুরি, সরকারি দলের ভূমিকাও জরুরি। সরকারি দলের মধ্যে একটা ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হয়, সেটাই সংসদ অলরেডি দেখাতে পেরেছে। কারণ একটাই দেখলাম যে ওই জ্বালানি তেল নিয়ে একটা কমিটি করবে 5 জন। হ্যাঁ, তা ওরা বললো যে আমাদের সঙ্গে নিতে হবে, এমনভাবে সঙ্গে নিতে যারা তারা চায় নাই তাও পাইছে, সমান সমান করছে। সমান সমান তো পাওয়ার কথা না, তাই না? সংবিধান সংশোধনের ক্ষেত্রে কিন্তু আবার আনুপাতিক হারে দেয়া হয়েছে, ওটা দেখা যাক কি হয়। তো এটি আর কি, যে ভালো, এটা আমি মনে করি যে এখনো মানে বিরক্ত হওয়ার মতো, হতাশ হওয়ার মতো কিছু ঘটে নেই। রেজাউল করিম রনি, সংসদীয় গণতন্ত্রের চর্চা কেমন দেখছেন, বিরোধী দলের ভূমিকা? সংসদীয় গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে আগে তো রাজনীতিটা সংসদীয় গণতান্ত্রিক হইতে হবে। আপনার রাজনীতি যদি হয় মতাদর্শিক, ইডিওসেন্ট্রিক, একটা অনুভূতি বেসড রাজনীতি, এটার পরিণতি কি হয় এটা তো আমরা দেখলাম আপনার পশ্চিমবঙ্গে। হ্যাঁ, মানুষের আবেগ উস্কে দিয়ে, মানুষের এই যে ধরেন মানুষের আবেগ উস্কে দিয়ে রাজনীতি করার যে মডেল, এটা ডেঞ্জারাস। আবেগ মানুষের পবিত্র সম্পত্তি। এই জন্য যেই সমস্ত রাজনৈতিক দল মানুষের ইমোশনাল সভারেন্টি, মানে মানুষের আবেগের সার্বভৌমত্ব নষ্ট করে, তারা অগণতান্ত্রিক, তারা গণবিরোধী রাজনীতি করে। তারা আপনাকে করবে কি, সবসময় আপনার আবেগ উস্কাবে। আপনি ভাই কোনো চেতনায় বেশি আপনার পেট ভরবে না, আপনার রিয়েলি আপনার রাইট দিতে হবে, অধিকার দিতে হবে। কিন্তু আপনার রাইটসের দিক থেকে আপনার মনোযোগ সরাই আপনাকে চেতনা খাওয়ানোর চেষ্টা করা হয়। এটা হলো গণবিরোধী রাজনীতির একটা মডেল। এখন সংসদে এটা আমরা দেখবো যে এই রাজনীতিগুলো দলগুলো দেখবেন যে এই যে জুলাই সনদ নিয়ে বললো কামাল ভাই, হ্যাঁ ডেফিনেটলি জুলাই এই যে অধ্যাদেশগুলো, আপনি এতগুলো অধ্যাদেশ, হ্যাঁ বললো যে আরও যাচাই, বিএনপি অলরেডি কয়েকটা যেগুলো কনফ্লিক্টিং,
যেগুলো লম্বা সময়ের জন্য আপনার জাতিকে ক্ষতিগ্রস্ত করবে, যেগুলো আইনি ত্রুটি রয়ে গেছে, কারণ যেহেতু ওই সরকারটা একটা অন্তর্বর্তী সরকার ছিল, সে তার কাজের জন্য তড়িঘড়ি করে অনেক অধ্যাদেশ জারি করছে। ছিলাম মাসুদ কামাল, আপনার কাছে আবার ফিরতে চাই, ঘুরে ফিরে আবার আলোচনায় ফ্যাসিস্ট। তবে কি ফ্যাসিস্ট ফিরে আসার, আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা আপনি দেখছেন? আওয়ামী লীগ তো ফিরবে, আওয়ামী লীগ ফিরবে না কেন? আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল, তাই না? দেখেন, আপনি যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমর্থক ধরেন, যে যাহা শেখ হাসিনা তাহাই আওয়ামী লীগ, অথবা যাহা আওয়ামী লীগ তাহাই শেখ হাসিনা, তাহলে এই প্রশ্নটা করতে পারেন আপনি। কিন্তু আওয়ামী লীগ ফিরবে কিনা এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কারণ আওয়ামী লীগকে তো বিতরণ করা হয় নাই, শেখ হাসিনাকে বিতরণ করা হয়েছে। কিন্তু শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সব মসজিদের ইমাম তো ভেঙে গেছে, আওয়ামী লীগের অনেকে ভেঙে গেছে। ওইটা কি আওয়ামী লীগের সব? যা লোক ভাগছে যোগ করে দেখেন 1 লাখ হবে না। আওয়ামী লীগের মধ্যে 1 লাখ লোকের দল নাকি? আওয়ামী লীগের মধ্যে 1 লাখ ভোট পায় সারা দেশে? নিশ্চয়ই না। তাহলে আপনি এটা সব কেমনি গেল? ওই কয়টা লোককে যদি আপনি আওয়ামী লীগ ভাবেন, তাহলে আওয়ামী লীগ ফিরবে না। আর ওই কয়টা লোককে যদি আওয়ামী লীগ না ভাবেন, আমি তো বলি ওই কয়টা লোক হলো আওয়ামী লীগের দখলদার বাহিনী। ওরা আওয়ামী লীগকে ডিরেল করেছিল, ওই লোকগুলো চলে গেছে। এই দেশে আওয়ামী লীগ অটোমেটিক আবার আসবে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ না খেলে কোটি কোটি সমর্থক আছে এখনো, তারা থাকবে, তারা তো হাওয়ায় উড়ে যাবে না। রেজাউল করিম রানী কি বলবেন? ডেফিনেটলি আওয়ামী লীগ ফিরে আসার প্রশ্ন, আওয়ামী লীগ তো আছে অলরেডি, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি, কামাল ভাই যেটা বললো, হাসিনার যে রাজনীতি, এটা ডেট, এটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে রাজনীতি পরাজিত হয়, এবং সেই রাজনীতিকে প্রতিহত করার দুইটা পদ্ধতি আছে। সবচেয়ে ভালো পদ্ধতি কি, যেটা আমি বলছিলাম, একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করা। আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে বিচাররা আওতায় আনা, এবং যারা অপরাধ করে নাই, যারা আওয়ামী লীগ ধরেন এই রাজনীতির দর্শন আকারে এটাকে বিশ্বাস করে, মানে রাজনীতি করবার পরিবেশ সুস্থ, এটা গণতান্ত্রিক জিয়াউর রহমানও কিন্তু এটা অ্যালাউ করছিল। তো ফলে সেটা করার জন্য বিচারটা আগে হইতে হবে। তা এখন বিচার না করে জামাতকে আওয়ামী লীগ যেভাবে টুলস আকারে ব্যবহার করছে, একইভাবে এখন আওয়ামী লীগকে যদি ব্যবহার করা হয়, সেটা অন্যায় হবে। সেটা আমি শুরুর থেকে সেটার ব্যাপারে কনসার্ন ব্যক্ত করে আসছি। আপনার মিলিয়ন ডলার এখান থেকে আপনার পাচার করে নিয়ে যাওয়া, হ্যাঁ, এটা তো কোনো রাজনৈতিক সংগঠন, এটা মাফিয়া অর্গানাইজেশনে পরিণত হয়েছিল। ফলে এই ধরনের বাংলাদেশ লুটপাটকারী কোনো মাফিয়া তন্ত্রকে রাজনীতির নামে আর বাংলাদেশের মানুষ অ্যালাউ করবে ফিরে আসবার কোনো সুযোগ নেই। নো ওয়ে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল। আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে, বর্তমান সরকারের সামনে আমরা তো বলছি আগেই কেমন চলছে দেশ, এই সরকারের সামনে এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, অথবা চ্যালেঞ্জগুলো কি কি? হ্যাঁ, না, চ্যালেঞ্জ তো অনেকগুলি আছে। দেশটা চালাই নয় চ্যালেঞ্জ। একটা জিনিস আমি বলি, নির্বাচনে জয়লাভ করা এক জিনিস, আর দেশটা চালানো আরেক জিনিস। আপনি যদি নির্বাচনে জয়ী হতে চান, তাহলে আপনাকে জনগণের সামনে সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দিতে হবে, বিশ্বাসযোগ্যভাবে সেগুলি উপস্থাপন করতে হবে, আপনি ভালো বক্তৃতা দিতে হবে, ভালো স্বপ্ন দেখাতে হবে। এগুলো হলো নির্বাচনে জয়লাভ করার একটা পদ্ধতি। অপোনেন্ট কত খারাপ সেটা বলতে হবে, ব্যাখ্যা করতে হবে, এগুলো। কিন্তু নির্বাচিত হয়ে যাওয়ার পর তখন কিন্তু আপনাকে আর পলিটিক্যাল লিডার থাকলে চলবে না, তখন আপনাকে হতে হবে গুড ম্যানেজার। আপনাকে দেশটাকে ম্যানেজ করতে হবে। মানুষের চাহিদা কিন্তু অফুরন্ত, গরিব দেশের মানুষের চাহিদা আরও বেশি। সেই চাহিদাগুলোকে মানুষকে প্রথম সরকারের দায়িত্ব হবে সেই চাহিদাগুলোকে চিহ্নিত করা এবং সেই চাহিদাগুলোকে মেটানোর চেষ্টা করা। আপনি সব চাহিদা মেটাতে পারবেন না, কিন্তু না পারলেও আপনি যে মেটানোর চেষ্টা করতেছেন, এই বিষয়টা জনগণের সামনে আপনাকে প্রকাশ করতে হবে। জনগণ যেন বুঝতে পারে যে আমার সরকার আমার দুঃখটাকে অনুভব করতে পেরেছে এবং আমার দুঃখটাকে নিরসনের জন্য সে চেষ্টা করছে। এই জিনিসটা যদি আপনি বোঝাতে পারেন, তাহলে আপনার সফলতার একটা সম্ভাবনা তৈরি হবে। নয়তোবা ওই মানুষের গণরোষ ধীরে ধীরে পুঞ্জীভূত হতে থাকবে। মাসুদ কামাল, একেবারে শেষ কিছু কথা, যে কথাটি বললেন যে জনগণকে সম্পৃক্ত করেই তার কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগোতে হবে, কি মনে করেন আপনি? হ্যাঁ, এটাই তো, তাই তো করতে হবে। জনগণকে সম্পৃক্ত না করলে একা একা আপনি পারবেন? একা একা তো পারবেন না। জনগণকে নিয়েই আপনাকে অগ্রসর হতে হবে, এবং সেগুলো কতটুকু পারবে এটা দেখা যাবে সময়। এত 3 মাসের মাথা, তো 3 মাসের মাথায় অত ডিটেল হবে সন্দেহ করাটাও ঠিক না, আবার অতিরিক্ত আশাবাদ ব্যক্ত করাও ঠিক না। তবে আমরা দেখব, আপনি শুরুতে দ্রব্যমূল্যের কথা বললেন, এটাও তো বাজার নিয়ন্ত্রণ করাও তো একটা বড় চ্যালেঞ্জ, কারণ মানুষের দুর্ভোগটা ওখানেই তো বেশি। অবশ্যই বড় চ্যালেঞ্জ বাজার নিয়ন্ত্রণ করতে। বাজারে তো চাঁদাবাজ আছে, আর রাস্তায় চাঁদাবাজ আছে।
এগুলি চাঁদাবাজগুলিকে নিয়ন্ত্রণ করতে পারলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত করা নিয়ন্ত্রণ হবে। এবং এই চাঁদাবাজরা কিন্তু ইন্ডিয়া থেকে আসবে না, এই চাঁদাবাজগুলো এই দেশেরই।